সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, উপাচার্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের সংবাদপত্রগুলোর মূল সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, জনপ্রতিনিধিকে ইচ্ছে মতো বরখাস্তের সুযোগ রেখে দিচ্ছে বিএনপি সরকারও। 2 দশকে দেশে হামের সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যু হারও। ব্যবসার নীতি সিদ্ধান্তে বেসরকারি অংশগ্রহণ চান ব্যবসায়ীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। সচিবালয় হবে 21 তলা ভবন, ব্যয় নিয়ে প্রশ্ন। যুদ্ধবিমান হারিয়ে আরও চাপে ট্রাম্প। আমার দেশ, জাতীয়তাবাদী সংস্কৃতি মন্ত্রীর মঙ্গল শোভাযাত্রা প্রীতি। একের পর এক মার্কিন বিমান ভূপাতিত করছে ইরান। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, 6 জনের লাশ উদ্ধার। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দৈনিক ইত্তেফাক। 111-এর ভূমিকা নিয়ে মুখ খুলছেন সাবেক 3 সেনা কর্মকর্তা। কেরানীগঞ্জে কারখানায় আগুন, 6 লাশ উদ্ধার। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা। ছুটি ছাড়া অনুপস্থিত ও আন্দোলনে উস্কানি দিলে চাকরি হারানোর সুযোগ। সমকাল, জ্বালানি সংকটে বদলে যাচ্ছে জীবনযাত্রা। জ্বালানি তেলের লাইনই সব সময় চলে যাচ্ছে। দুদক মানবাধিকার কমিশন নিয়েও আশা নেই, বিশেষ কমিটির সুপারিশ। যুগান্তর, রাজনীতিতে কালো মেঘ, তামাদি হচ্ছে জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ। বিনিয়োগের পরিবেশ চান ব্যবসায়ীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড, মুনাফার আগুনে অঙ্গার, শিশু শ্রমিক সহ 5 জন। মানব জমিন, মন্ত্রীদের দলীয় কার্যালয়ে বসতে হবে 2 দিন, তদবিরে কড়াকড়ি। মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট ভাঙবে কে? অটোরিকশার পেটে দিনে 750 মেগাওয়াট বিদ্যুৎ, বছরে ক্ষতি 4000 কোটি টাকা। কালের কণ্ঠ, কঠিন সময়ে বড় বাজেট, আয়ের সুযোগ কম, থাকবে ব্যয়ের চাপ। বিনিয়োগ বান্ধব পরিবেশ ও জ্বালানিতে গুরুত্ব, শীর্ষ 9 ব্যবসায়ীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। উপচানো ভিড় কমছেই না তেলের পাম্পে। দৈনিক কালবেলা, কার্যকরের আগে সিন্ডিকেটের কবলে সুপ্রিম কোর্ট সচিবালয়, বিনিয়োগে বাধা দূর করতে অ্যাডভাইজরি কাউন্সিল। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। শুরুতে হাম রুবেলার টিকা পাবে ঝুঁকিপূর্ণ 30 জেলার শিশুরা। দৈনিক ইনকলাব, যন্ত্রণার নাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, বিনিয়োগে বাধা কোথায়, ব্যবসায়ীদের কাছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী। ট্রাম্প হেক্সেথের দম্ভক্তি চুরমার। বাংলাদেশ প্রতিদিন, সংসদে মুখোমুখি 2 জোট, 1-11 সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র। সুদ হার কমানো, রপ্তানি বৈচিত্র্যের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক। লাইটার কারখানা ভয়াবহ আগুন, 6 লাশ উদ্ধার। দেশ রূপান্তর, চ্যালেঞ্জ মোকাবেলাও বড় চ্যালেঞ্জ, একদিনে যুক্তরাষ্ট্রের 2 যুদ্ধবিমান ভূপাতিত। নয়া দিগন্ত, বাড়তে পারে লিটারে 10 টাকা, IMF-এর ঋণের কিস্তি পেতে তেলের দাম বৃদ্ধির চিন্তা। প্রধানমন্ত্রীর সঙ্গে AIBর প্রেসিডেন্ট ও ব্যবসায়ীর প্রতিনিধিদের বৈঠক। বণিক বার্তা, হামের সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কি বাংলাদেশে? 48 ঘন্টার মধ্যে হরমুজ না খুললে ইরানের নরক নামানোর হুমকি ট্রাম্পের। দ্য ডেইলি স্টার, নেশন ব্রেসেস ফর পাওয়ার কাটস ইন হট সামার। নিউ এজ, রাজশাহীর সেকেন্ড রোস্ট হিট বাই মিসলেস আফটার ঢাকা। ডেইলি অবজারভার, বিজনেস লিডার্স প্রপোজ এনার্জি ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড রিফর্মস টু PM। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। স্যার,
আজকের সংস্থাগুলো জুড়ে আছে আমাদের রাজনীতি যে খবর, সরকারি দল বিরোধী দলের মধ্যে যে সংসদ উত্তপ্ত, পরে সেটা রাজপথে গড়ালো, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বেশ কিছু অধ্যাদেশ রাখা না রাখা, বাতিল, এইসব বিষয়কে কেন্দ্র করে। এছাড়া আছে তেলের যে তেল নিয়ে আমাদের দেশে যে ক্রাইসিস, যেটা এবং সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তেলের ক্রাইসিস নিয়ে এই বিষয়টা, এবং এই তেলের যে মানে দাম বাড়বে কি বাড়বে না, এটা নিয়ে আজকের সংবাদপত্রগুলো সংবাদ করেছে। এছাড়া আরও বেশ কিছু খবর রয়েছে, তো আমরা সব কিছুই একটু একটু করে আলোচনা করব। শুরুটা আমরা করতে চাই প্রথম আলো যেটা করেছে, জনপ্রতিনিধিকে ইচ্ছামতো বরখাস্তের সুযোগ রেখে দিচ্ছে বিএনপি সরকারও, অন্তর্বর্তী সরকারের সময় বিশেষ পরিস্থিতিতে করা অধ্যাদেশ রেখে দিচ্ছে বিএনপি, যদিও গুরুত্বপূর্ণ সংস্কার সম্পর্কিত অধ্যাদেশ তারা রাখছে না। এবং বিরোধী দল মাঠে গণভোট এবং জুলাই সনদ যে বাস্তবায়নের যে সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের রাজনৈতিক পরিস্থিতি, আমরা আসলে যেহেতু কালকে তারা একটা বিক্ষোভ সমাবেশ করলেন, আমরা আসলে কোন দিকে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভ সকাল এবং আসসালামু আলাইকুম। আপনি যেটা বলছিলেন যে আমাদের জাতীয় সংসদের যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেই প্রথম অধিবেশনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নেয়া 133টি অধ্যাদেশ নিয়ম অনুযায়ী, কার্যপ্রণালী বিধি অনুযায়ী সেটা উত্থাপন করা হয়েছিল এবং এই উত্থাপিত অধ্যাদেশগুলো সংসদে পাশ হবে কিনা সেটা এক মাসের মধ্যে, অর্থাৎ 30 দিনের মধ্যেই সেটি নির্ধারিত হবে এবং সেই হিসাবে 12 তারিখে এই অধ্যাদেশগুলোর ভাগ্য নির্ধারণ করতে হবে 12 তারিখের মধ্যেই। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই অধ্যাদেশগুলো পর্যালোচনা করার জন্য একটা সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল 14 সদস্য বিশিষ্ট, এবং সেই সংসদীয় কমিটিতে আলোচনা করা হয়েছে এবং সেইখানে যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠতা ছিল, জামাতের 3 জন সদস্যের নোট অফ ডিসেন্ট সত্ত্বেও সেখানে একটা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেয়া যে 133টি অধ্যাদেশ যেগুলো সংসদে উত্থাপন করা হয়েছিল, এর মধ্যে 98টি হুবহু তারা গ্রহণ করবেন, 15টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংশোধনীর মাধ্যমে এবং 20টির ব্যাপারে মানে হয়েছে যে এইগুলো পরবর্তীতে আলোচনা করা হবে, 4টির বাতিল, এইভাবেই একটি সিদ্ধান্ত হয়েছিল, উঠবে না। তো এর মধ্যে সবচেয়ে বড় এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেইগুলোর মধ্যে আছে যে আমাদের সংবিধান সংস্কার পরিষদ নিয়ে, এবং যেটি নিয়ে সরকারি এবং বিরোধী দলের মধ্যে যে সংসদে যে উত্তপ্ত বিতর্ক, সেটার বাইরে গতকাল 11 দল তারা রাজপথে প্রথম এই নিয়ে একটা বিক্ষোভ করেছে এবং তারা বলেছে যে এটি হলো আন্দোলনের শুরু। তো এইটি আমাদের এই যে সংসদের সীমার বাইরে রাজপথে এসে আন্দোলনের যে প্রথম যেটি তারা বলেছেন শুরু, সেটা তো আমাদের নাগরিক হিসাবে এক ধরনের উদ্বেগ তৈরি করে এবং সেই উদ্বেগটা মানে সামনের দিকে আর কোন দিকে যাবে সেটা আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে, যে এই ব্যাপারে 11 দল যারা বিরোধী দল আছেন তারা এই আন্দোলনটাকে রাজপথে কোনভাবে নেবেন বা সংসদে তারা কিভাবে মোকাবেলা করবেন সেটির উপরে। কিন্তু আমরা একটা জিনিস চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আমাদের জাতীয় সংসদ এইবার যেটি গঠিত হয়েছে, যে দীর্ঘদিন পর একটি জনরায়ের মধ্য দিয়ে যে জাতীয় সংসদ সেটা কার্যকর হবে এবং আমাদের অনেক বিষয় যেগুলো আছে সেগুলো আমাদের জাতীয় সংসদেই মীমাংসা হবে, এবং সেইটাই আমরা এখনও প্রত্যাশার মধ্যে রাখছি। কিছু কিছু যে রাজপথে যাবে না সেটাও না, কিন্তু যে বিষয়টি নিয়ে আমাদের খুবই বিতর্ক তৈরি হয়েছে, যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের কতগুলো গুরুত্বপূর্ণ বিচার বিভাগের স্বাধীনতা, দুদক গঠন থেকে শুরু করে আরও কতগুলো গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো তারা ধারণা করেছিল যে এই অধ্যাদেশগুলো আইন মানে জাতীয় সংসদে পাশ করবে, কিন্তু বিএনপির পক্ষ থেকে তারা বলছে যে এগুলো পাশ করবে তারা, কিন্তু এইগুলো প্রয়োজনীয় মানে সংশোধনীর মাধ্যমে তারা সংসদে বিল আকারে উত্থাপন করে তারা সেইগুলো করবেন, না করছেন না তারা করবেন, কিন্তু তারা সংসদে বিল আকারে উত্থাপন করবেন, অধ্যাদেশ আকারে তারা সেইগুলো করতে চান না। এবং যেহেতু তারা বলেছেন এইগুলোর ব্যাপারে তাদের আগেই নোট অফ ডিসেন্ট ছিল এবং এই নোট অফ ডিসেন্ট নিয়েই তারা ইশতেহারে নির্বাচনে বলেছেন এবং জনগণ তাদেরকে সেই ব্যাপারেই ম্যান্ডেট দিয়েছেন, সেই জন্য তারা এইগুলো এক ধরনের রাজনৈতিক তর্ক। কিন্তু আমরা যেটি চাই যে জনগুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে সেগুলো সংসদে আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি হোক এবং রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকারের জায়গায় থাকুক, সেটা আমরা চাই। এবং রাজপথে এখনই এই ধরনের মীমাংসার জন্য রাজপথ উত্তপ্ত করা, সেটা বাংলাদেশের মানুষ এখন বোধহয় চায় না আর কি। আচ্ছা, এখন যুগান্তর যেটা তাদের যে সংবাদ শিরোনাম করেছে, রাজনীতিতে কালো মেঘ তামাদি হচ্ছে জনগুরুত্বপূর্ণ
অধ্যাদেশ, এবং তারা সেখানে বলছেন যে এইসব অধ্যাদেশগুলো যেমন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন, গুম প্রতিরোধ প্রতিকার জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য অধিকার, এগুলো অন্যতম। এইসব বিষয় নিয়ে সংসদ অধিবেশনের শুরুর 1 মাস আগে রাজপথে নেমেছে বিরোধী দল। বিশ্লেষকরা বলছেন দেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখা দিয়েছে। জি, এটাই আমরা একটু আগে বলছিলাম, সেটা হলো এই বিষয়গুলো নিয়ে বিরোধী দল সংসদে যদি তারা সুরাহা না করতে পারে তাহলে রাজপথে যাওয়ার হুমকি তারা ইতিমধ্যেই দিয়েছেন, এবং এই হুমকি দেওয়ার একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে গতকাল তারা রাজপথে একটা শক্তি প্রদর্শনের চেষ্টা করেছেন। তো আমরা মনে করছি যে এই ধরনের বিষয়গুলো বিএনপি যেটা অঙ্গীকার করেছে যে তারা এগুলো বিল আকারে উপস্থাপন করবেন, এবং সেটা যদি তাদের অঙ্গীকার অনুযায়ী বিল আকারে উপস্থাপন করে যদি সংসদে দ্রুত এই বিষয়গুলো নিষ্পত্তি করেন, তাহলে বিরোধী দলের রাজপথে যেগুলো করার ব্যাপার আছে সেগুলো মানে সুযোগ থাকবে না। কিন্তু বিএনপির রাজনৈতিক সদিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। গতকাল আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে বিএনপি জুলাই সনদের পক্ষে এবং জুলাই সনদকে তারা ধারণ করে, কিন্তু তারা পদ্ধতিগত বিষয় নিয়ে তাদের মানে মত ভিন্নতা আছে, এবং যে মত ভিন্নতা তারা ইতিপূর্বে তাদের নোট অফ ডিসেন্টের মাধ্যমে প্রকাশ করেছিল। সেটা হচ্ছে এই যে মত ভিন্নতা, প্রথম অধিবেশন শুরু হয়েছে, সংসদ 5-6 দিন সংসদ চললো আমাদের, সেটা সংসদে মীমাংসা করা যেত কিনা, বা এখনই একদম রাজপথে নেমে এসে মানে সংসদের তার মানে কি মীমাংসার সময় কি শেষ? না, আমি মনে করি না। এবং বিরোধী রাজপথে না, বিরোধী দলের যেটা হচ্ছে যে বিরোধী দলের বাংলাদেশের রাজনীতিতে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে তারা জনকর্মী সমর্থকদের সম্পৃক্ত রাখতে চায়। এটা হলো বিরোধী দলের বাংলাদেশের রাজনৈতিক একটা কৌশলের মধ্যে অন্যতম। আপনি দীর্ঘদিন যদি রাজপথে কোনো রাজনৈতিক দলের অবস্থান না থাকে, তাহলে তারা মনে করে যে তারা মানে কর্মীদের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এবং এটার সাথে মানুষের আবেগের প্রশ্নও জড়িত আছে। সেই কারণে তারা এই বিষয়টাকে সংসদের পাশাপাশি রাজপথে এনেও তারা তাদের নেতা কর্মীদেরকেও সম্পৃক্ত রাখতে চায়, উজ্জীবিত করতে রাখতে চায়। বিরোধী দল কিন্তু তাদের সমাবেশ থেকে কালকে যে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে অনেকগুলো বিষয় বলেছেন, কিন্তু আমি একটা বিষয় একটু কোট করতে চাই। সেটা 11 দলের রাজনৈতিক ঐক্য নেতারা বলেছেন এক দলকে বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি, এবং তারা আরো কঠোর আন্দোলনে যাবেন। না, সেটি তো আমাদের বললো যে এটা হলো একটা রাজনৈতিক বক্তব্য। যদি আপনি একদল মানে ক্ষমতা থেকে যায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো না কোনো দল তো ক্ষমতায় আসবে, সেটি নির্বাচনের মাধ্যমে জনগণ নিবে, সেটি হচ্ছে বক্তব্য। এবং জুলাই বিপ্লব একটা গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণের একটা প্রচেষ্টা, এবং সেই গণতান্ত্রিক পদ্ধতির প্রক্রিয়া হিসাবে নির্বাচন হয়েছে। নির্বাচনে 2/3 মেজরিটি দিয়ে বিএনপি এবং তাদের জোটকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে, এবং তারাও তাদের কর্মসূচি নিয়ে গেছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেখানে তারা জনসমর্থন যেটুকু পেয়েছেন সেটা নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন। তো আমরা যেটা বলছি সেটা হলো এগুলো রাজনৈতিক বক্তব্য, এবং আমরা যেটা চাই যে বিএনপি যে বক্তব্য রেখেছে যে তারা পদ্ধতিগত ব্যাপারে তাদের মতো ভিন্নতা আছে, এবং তারা এগুলো বিল আকারে নিজেরা সংসদে উত্থাপনের মধ্য দিয়ে এই সংস্কার কার্যক্রমগুলো তারা বাস্তবায়ন করবেন, এবং জুলাই সনদের প্রতি তারা যে অঙ্গীকারের কথা বলেছেন সেটাও তারা করবেন, এবং সেইগুলো যদি যথাসময়ে হয় তাহলে রাজপথে এই সমস্ত ইস্যু নিয়ে বিরোধী দলের খুব বেশি মানে রাজপথে আন্দোলন সংগ্রাম করার সুযোগ থাকবে না। এবং আমরা মনে করি বিএনপি এবং বিরোধী দলকে এই সুযোগ দেবে না। দেখুন, এখন আপনাদেরকে মনে রাখতে হবে বিএনপিকে কিন্তু একটা বিপুল সমর্থন দিয়ে এই দেশের মানুষ তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, এবং এই মানুষগুলো তো বিএনপির সাথে আছে, এবং এই দেশের মানুষ এখনই চাইবে না যে রাজপথ উত্তপ্ত করে বাংলাদেশে আরেকটা অচল অবস্থা, রাজনৈতিক অচল অবস্থা তৈরি হোক। কেননা আমরা কিন্তু এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের জ্বালানি সংকট আছে, অর্থনীতির একটা বিরাট মানে ঝুঁকি আমরা আছি। এই মধ্যে কোনো রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে আবার আমাদের মানে অর্থনীতি এবং অন্য কিছুকে অস্থিতিশীল করার প্রচেষ্টা, এটাতেও মানুষ সমর্থন করবে না বলেই আমরা মনে করি। এবং এই বিরোধী দলীয় যারা আছেন তারাও আমার ধারণা এটাকে নিয়ে খুব বেশি রাজনৈতিক আন্দোলন কর্মসূচিতে যাবেন সেটা আমার মনে হয় না। স্যার, এবার একটু আমরা যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। বিশেষ করে আমাদের দেশে এখন যে ক্রাইসিস, এরপর থেকে তেলের যে ক্রাইসিস, এবং প্রতিদিনই আপনি দেখছেন যে সংবাদে বের হচ্ছে যে তেলের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, কিংবা কিছু কিছু পাম্প এখনও বন্ধ রয়েছে। মানে এই মানুষের মধ্যে যে তেল নিয়ে যে একটা মানে হাহাকার যেটা, সেটা কিন্তু রয়ে গেছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে
কোনো ধরনের ঘাটতি নেই, তেল আসছে এবং আমরাও দেখছি সে তেল আসছে। এইটা আসলে মানে এটা কি শুধু মানুষের প্যানিকের কারণেই নাকি আসলেই এই জায়গাটা আমাদের সংকট? দেখুন, তেল আসছে, কিন্তু তেলের সরবরাহ সরকার পাম্পগুলোতে পরিপূর্ণ মাত্রায় দিচ্ছে কিনা এটাও তো একটা প্রশ্ন আছে। কেননা আমাদের দেখেন যে এই সংকটজনিত কারণে তেলের যে মূল্য বৃদ্ধি যেটা হয়েছে সেটা তো মানে একেবারে নজিরবিহীন একটা অবস্থার মধ্যে তেলের মূল্য বৃদ্ধি। সেই অবস্থায়ও বাংলাদেশের সরকার তেলের মূল্য এখন পর্যন্ত বৃদ্ধি করেনি, কিন্তু গতকাল বা পরশুদিন আমাদের অর্থমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন, যে ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে আজকে গণমাধ্যমগুলোতে বিভিন্ন রকমের যে তেলের মূল্য বৃদ্ধি সম্পর্কিত তথ্য বা খবরও এখানে এসেছে। এখন যেটা হচ্ছে যে গতকালও আপনি দেখেছেন যে বহির্নোঙরে মানে একটা ডিজেল নিয়ে একটা জাহাজ এসে ভিড়েছে। তাজাকিস্তান থেকে সরকার তেল আনার জন্য, ডিজেল আনার জন্য করছেন, অন্য বিকল্প পন্থা থেকে সংগ্রহ করার চেষ্টা করছেন। কিন্তু এটি তো সত্য যে বৈশ্বিক আমাদের এই যে সংকট বা এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি এটি প্রলম্বিত হয় তাহলে জ্বালানির ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে কিন্তু বড় রকমের শঙ্কা তো আমাদের মধ্যে আছে। ফলে তেল থাকলেই তেলের রেশনিং তো সরকার একটা করেছেন। ফলে এই যে ভিড়গুলো হচ্ছে, আগে আমি একবার ফুয়েল ট্যাঙ্কটা আমি ভরে নিয়ে সারা মাস আমার আর যেতে হতো না, বা আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হতো না। কিন্তু এখন এই রেশনিং এর কারণে আজকে যে লোকটা নিচ্ছেন কালকে আবার তাকেই পাম্পে যেতে হচ্ছে। ফলে ভিড়টা তো সেইখানে স্বাভাবিকভাবে এটা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের একটা বড় সময় আমাদের জ্বালানির জন্য। আর কিছু কিছু মানুষ আমরা এটাও দেখছি, যারা চালক তারা কিন্তু বারবার এই কথাটাই বলছেন যে এখন যে তারা পরিশ্রমটা করছেন এবং তাদের দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে মানে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে, এটা বাস্তব সত্য। এবং কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে নয় ব্যবসার যে বৈঠক সেখানে কিন্তু এই বিষয়টা উঠে এসেছে এবং ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি তেলের সরবরাহের ব্যবস্থা কথা বলেছেন। এখনো শিল্প খাতে আমাদের জ্বালানি বা বিদ্যুতের ঘাটতি ওই অর্থে এখনো আমাদের সংবাদে আসেনি। তো আমি মনে করছি যেটা হচ্ছে যে এর মধ্যেও দেখবেন অসাধু ব্যবসায়ীরা ঘরের ভিতরেও তো আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের বাস্তবতা যেটা, সেটা হয় মুদি দোকান সেখানেও হচ্ছে। ইভেন আমরা এটাও শুনতে পাচ্ছি যে এর মধ্যেও অসাধু কোনো লোকেরা পাম্পের সাথে সংযোগ স্থাপন করে তারা এর মধ্যেই তারা গ্যালনে ভর্তি করে নিয়ে যাচ্ছে এবং মহাসড়কের পাশে ছোট ছোট দোকানে সেখানে এগুলো বিক্রি করা হচ্ছে এবং মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে এই সংকট নিয়ে এক ধরনের অসাধু মুনাফা খোররা তাদেরও মুনাফার যে জাল সেটা বিস্তার করার চেষ্টা করছে। সেই জায়গাটায় মুনাফা খোর যারা মজুদদারি ওই জায়গাটায় মানুষ দেখতে চায় তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। স্যার, কালকে কেরানীগঞ্জে একটা ঘটনা যেখানে গ্যাস লাইটার কারখানা ভয়াবহ আগুন, 6 জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এইখানেও অগ্নিকাণ্ডের পর যে ঘটনাটা উঠে এসেছে যে প্রধান ফটকে তালা ছিল, আমরা অনেক ঘটনা দেখেছি তাজরিন থেকে শুরু করে সেই জায়গাটায় প্রধান ফটকে তালা ছিল, এই জায়গাটাও তালা ছিল, যতগুলো মানুষ মারা গেল। দেখুন, আমাদের দেশের এই যে কলকারখানা আইন আছে এবং সেইখানে আমাদের একটা কলকারখানা প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে কতগুলো মানে ছাড় নিতে হয় কতগুলো প্রতিষ্ঠান থেকে, সেইগুলোর যে তদারকি হয় না, এই ধরনের দুর্ঘটনার পর আমরা প্রতিবারই আমরা দেখি। এবং যে নিয়মগুলো কমপ্লায়েন্স যেগুলো আমাদের মানে অনুসরণ করার জন্য যেগুলো বাধ্যবাধকতা আছে আইনিভাবে, এগুলো যে তদারকির অভাবে কেউ অনুসরণ করে না, প্রতিটা দুর্ঘটনার পরেই কিন্তু আমরা এগুলো দেখি। এখন ধরেন গতকাল যে দুর্ঘটনাটি হলো, সেই দুর্ঘটনায় 6 জন মানুষের প্রাণহানি হলো, অনেকে আহত হলো এবং যারা বিনিয়োগ হয়েছেন তাদেরও বড় রকমের ক্ষতি হলো। কিন্তু এরপরে আমরা ব্যবস্থা নিচ্ছি বা আমাদের কয়েকদিন আলোচনার মধ্যে থাকার পর আমরা কিন্তু আবার সেইগুলো ভুলে যাই। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অব্যাহত মনিটরিং যদি এগুলো না থাকে তাহলে কোনোভাবে এগুলো বন্ধ করা যাবে না। এবং এমনভাবেই আমাদের যারা দুর্ভাগা, যারা হতদরিদ্র শ্রমিক, তারা যে মৃত্যুর শিকার হচ্ছেন সেইগুলো অব্যাহত থাকবে। আমরা আজকে দেখছি যে প্রধানমন্ত্রী এদের দায়-দায়িত্ব গ্রহণ করছেন, আহত নিহতদের দায়-দায়িত্ব গ্রহণ করছেন, সাধুবাদযোগ্য। কিন্তু এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে প্রধানমন্ত্রী থেকে সরকারের আমরা একটা হস্তক্ষেপ, আমরা ইনস্ট্যান্ট বক্তব্য যেটা ফায়ার থেকে শুরু করে যারা নীতি নির্ধারক যারা আছেন ওই সময় এই ঘটনার পরপর যেটা পাই যে কারো না কারো গাফিলতি ছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এই গাফিলতির দায় ভার কে নিচ্ছে সেটা আমরা জানতে পারি না, সেটা আজও আমরা জানতে পারি না। এটা খুবই দুঃখজনক ঘটনা। স্যার, আমি আরেকটা বিষয় হচ্ছে যে 2 দশকে দেশে হামের সর্বোচ্চ মৃত্যুর হারও, দেশে হামের মৃত্যুর হার ছিল 10,01,000, এখন তা বেড়ে হয়েছে 16.8%। জি, আমরা এটি তো আমাদের একটা একেবারে মহামারী প্রাদুর্ভাবের মতো একটা হয়েছে, হঠাৎ করে এই পরিস্থিতি হয়েছে। এবং আমরা শুনেছি যে গত কয়েক বছর ধরে হামের জন্য যে প্রতিরোধক বা প্রতিষেধক যে টিকা দেওয়া হয় সেটাও নাকি দেওয়া হচ্ছিল না।
তো আমরা স্বাস্থ্য খাতের নানা দুর্নীতির কথা, এখানে তো গাফিলতির বিষয়টা, এখানেও অব্যবস্থাপনার কথা একদম আমরা জানি। অব্যবস্থাপনা। আমরা করোনা মহামারীর পর আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, গত বছর আপনি জানেন যে গত বছর আমাদের এই মশাজনিত কারণে আমাদের যে এটা কি কি যে একটা আমাদের রোগের বিস্তার হয় যে মশাতে ডেঙ্গু পরিস্থিতি, গত বছর সেটা মহামারী আকারে ধারণ করেছিল। এই বছরও ডেঙ্গু পরিস্থিতি এখনো কিন্তু আমাদের সামনে আসছে। তো এই অবস্থার মধ্যে এই সরকার গঠনের পর, সরকারের 1.5 মাস হয়েছে, সরকারের জন্য কিন্তু অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের অর্থনৈতিক যে দুরবস্থা, এর সাথে আমাদের এই যে হামের মহামারী। আপনি সরকার রাজশাহীতে আপনি দেখেন যে সবার আগে এই হামের শিশু মৃত্যুর সংবাদটি আমাদের রাজশাহী থেকে আমরা পেয়েছিলাম, যে 38টি শিশুর যখন মৃত্যু হয় তখন এটি আমাদের সংবাদ মাধ্যমে আমাদের সবার সামনে এসেছিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎপরতা তখন বৃদ্ধি পেয়েছিল। আমরা দেখেছি যে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আজকে থেকে 30টি ঝুঁকিপূর্ণ যে উপজেলা, 14টি জেলার সম্ভবত 30টি ঝুঁকিপূর্ণ যে একেবারে রেড অ্যালার্ট যুক্ত যে এলাকা আছে, সেখানে হাম এবং রুবেলার টিকা, বিনামূল্যে টিকা আজকে থেকে দেওয়া হবে এবং সরকার সারা দেশে এই টিকা দেওয়ার জন্য উদ্যোগ পর্যায়ক্রমে নিচ্ছে। আমি মনে করি যে এইগুলো, হামের প্রাদুর্ভাব আমাদের দেশে বেশ কিছুদিন আমরা শুনিনি, কিন্তু হঠাৎ করে যে ধরনের অবস্থা হয়েছে এবং এটা শিকার হচ্ছেন আমাদের একেবারেই অবুঝ শিশুরা। তো আমরা মনে করি যে সরকার যে ব্যবস্থাটি নিয়েছেন, আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সেইখানেও বিশেষায়িত ব্যবস্থা নেওয়া হয়েছে, ঢাকায় আরও অন্য জায়গায় নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ভেন্টিলেটর থেকে শুরু করে আইসিইউ ব্যবস্থা সেখানে করা হয়েছে। সেইগুলো আমাদের অব্যাহত রাখতে হবে এবং এই ধরনের যে রোগগুলো আমাদের দেশে আসে সেগুলোর ব্যাপারে সরকারের আগাম ব্যবস্থাপনা থাকতে হবে। দীর্ঘদিন আমরা শুনেছি যে এই ধরনের কোনো প্রতিষেধকমূলক ব্যবস্থাগুলো জোরে সোরে করা হয়নি এবং এখন যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির মধ্য দিয়ে এইটাই তাৎক্ষণিকভাবে এখন মোকাবেলা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত এবং আমরা আশা করছি সরকার সেই ব্যাপারে সচেতন আছে এবং তারা এই ব্যাপারটি করছে এবং আমরা আশা করি যে কিছুদিনের মধ্যেই হয়তো এই বিষয়টি নিয়ন্ত্রণে আসবে। স্যার, বাংলাদেশ প্রতিদিন তার একটা বিশেষ সংবাদ করেছে, 1-11 সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র ছিল এবং এখানে তারা যে সংবাদে উঠে এসেছে যে যারা 2 অনির্বাচিত সরকার আমলে ক্ষমতার কাছাকাছি ছিলেন তাদের লক্ষ্য ছিল এক ও অভিন্ন গণতন্ত্র ধ্বংস, অর্থনীতি বিদেশ নির্ভর এবং দেশকে বিদেশি শক্তির তাবেদার করা। দেখেন, আমাদের 1-11 শক্তি যারা সরকার যেটি ক্ষমতায় ছিল তারা বাংলাদেশে একটা বিরাজনীতিকরণের প্রচেষ্টা তারা করেছিল এবং অনির্বাচিত সরকারকে প্রলম্বিত করার একটা প্রচেষ্টা ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের যখন ক্ষমতা গ্রহণ করেছিল সেই সময় কিন্তু বাংলাদেশে নির্বাচনের কথা বলা প্রথম দিকে একটা পাপের সমতুল্যই বিবেচনা করা হয়েছে এবং এই জন্য বিএনপির মতো রাজনৈতিক দল নির্বাচনের দাবি করে কিন্তু তারা এক ধরনের কঠোর সমালোচনার মুখে পড়েছিল এবং এই সরকারকে একটা লম্বা সময় ধরে বাংলাদেশে বহাল রাখার জন্য নানামুখী তৎপরতা হয়েছে দেশের অভ্যন্তর থেকে এবং দেশের বাইরে থেকেও সেই তৎপরতার কথা আমরা জেনেছি, যেটি একই রকমভাবে হয়েছিল আমরা জানি যে 1-11 সময়ে। ফলে আমরা যদি বৈশিষ্ট্যগতভাবে দেখি যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা অনির্বাচিত সরকার ছিল, কিন্তু অনির্বাচিত সরকার দেশের মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সাথে এমন কতগুলো চুক্তি সম্পন্ন করেছেন যে চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হিসাবেই সংশ্লিষ্টরা এগুলো দাবি করছেন। 11 সরকারের সময়ও কিন্তু আমরা অনির্বাচিত সরকার যারা তাদের জুরিসডিকশনের বাইরে যেয়ে যেগুলো গণতান্ত্রিক সরকারের কাজ সেগুলো অনেকগুলো করেছিলেন, তবে বৈশিষ্ট্যগত দিক থেকে তো এক ধরনের মিল আছে এবং বলা হয়ে থাকে যে 1-11 সময় যারা তৎপর ছিলেন, পর্দার আড়ালে কিছু কুশীলব যারা তৎপর ছিলেন, এদের মধ্যে কাউকে কাউকে এই সরকারকেও অন্তর্বর্তীকালীন সরকারকেও একটু প্রলম্বিত করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়েছেন। ফলে তাদের মধ্যে কেউ যদি একটা যোগসূত্র স্থাপন করতে চান তাহলে তো এটা অস্বাভাবিক কিছু না। একদম আমরা শেষ দিকে আমি আরেকটা সংবাদ সেটা যাই, মানব জমিন, সেখানে আছে মন্ত্রীদের দলীয় কার্যালয়ে বসতে হবে 2 দিন, তদবিরে কড়াকড়ি। জি, এই জায়গাটা আমরা এটা অবশ্যই চাই, অবশ্যই এটা কতটা পারবে আসলে আমরা অবশ্যই চাই, কিন্তু আমরা প্রত্যাশা করব যে সরকার প্রধান যিনি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তার কাছে আমরা এটা প্রত্যাশা করব যে তদবিরে কড়াকড়ি মন্ত্রীদের কাছে তদবিরের জন্য আসে, কিন্তু মন্ত্রীরা নিজেরাই যেন তদবিরের কারণ না হয়ে যান সেই ব্যাপারে উনি
ইয়া রাখবেন। কঠোর হবেন প্রত্যেক এবং মন্ত্রী তারা যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে রাজনীতির তার নির্বাচনী এলাকার মানুষের চাওয়া পাওয়া থাকে, এবং এই চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য কখনো কখনো যারা আছেন জনপ্রতিনিধি তারা সেইটা আইনের সীমা অতিক্রম করেও মানুষের চাওয়া পাওয়া পূরণের চেষ্টা করেন। আমরা মনে করি যে মন্ত্রী যেহেতু জনপ্রতিনিধি তারা চাইবেন, কিন্তু সেটা যেন আইনের সীমার মধ্যে থাকে, আইনের সীমার বাইরে যেয়ে যেন কোনো কিছু বা কোনো প্রচেষ্টা না হয়, সেটাই আমরা কিন্তু চাই এবং এটাই আমাদের প্রত্যাশা। একদম শেষ দিকে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে অটোরিকশার পেটে দিনে 750 মেগাওয়াট বিদ্যুৎ, বছরে ক্ষতি 4,000 কোটি টাকা। দেখুন, এইটা যে পরিস্থিতি তৈরি করে গেছেন অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময়ে, সেটার মাসুল বাংলাদেশকে দিতে হবে। আমরা বিদ্যুতে ঘাটতির মধ্যে আমরা আছি, এবং বিদ্যুতের যে ব্যবহার দৈনন্দিন রাস্তায় যে বিদ্যুতের অপচয় হচ্ছে সেটা তো মানে আর বলার বাহুল্য। এবং এই যে অটোরিকশা আপনি যেভাবে মানে চলছে, সেইগুলোর কিন্তু লাইসেন্স নাই, কোনো নজরদারি নাই, কোনো জবাবদিহিতা নাই, এবং এইখান থেকে আমাদের আর মানে পিছনে ফেরার কোনো পথ আছে বলে আমরা মনে করি না। তবে আমি মনে করি সরকারকে ঢাকা শহরে অন্ততপক্ষে গণপরিবহনের দিকে, যেখানে একটা ইয়ার মধ্যে অনেক মানুষ চলাচল করতে পারে, এই ব্যাপারে এখনই নজর দেওয়া দরকার। আপনি রাস্তাঘাটে এই অটোরিকশার দাপটের কারণে স্বাভাবিকভাবে চলাচলের কোনো সুযোগ নেই। তো সেইখানে আমরা চাইব সরকারের কাছে যে ঢাকা শহরে মধ্যবিত্তরা যেন ব্যবহার করতে পারে এই রকম গণপরিবহন, সেইটার সংখ্যা যেন বৃদ্ধি হয়। সেদিকে প্রথম আলো একটা সংবাদ হচ্ছে যে সচিবালয় হবে 21 তলা ভবন, ব্যয় নিয়ে প্রশ্ন। জি, ব্যয় নিয়ে প্রশ্ন, এটা তো বাংলাদেশের একেবারে চিরাচরিত একটা ব্যাপার। 21 তলা ভবন যদি হয়, ব্যয় নিয়ে যেহেতু প্রশ্নটি উত্থাপিত হয়েছে, আমার মনে হয় এটি যেহেতু এখনো হয়নি, এটি পুনর্বিবেচনা করা, এটি আলোচনা পর্যালোচনা করার অবকাশ আছে, এবং সরকার সেটি নিশ্চয়ই করবেন। কারণ আমরা এখন বাহুল্য ব্যয়ের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির কোন অবস্থার মধ্যে দিয়ে গেছি, কোন অবস্থায় গেছি, সেইগুলো কিন্তু আমরা সকলেই জানি। সরকার ইতিমধ্যেই কতগুলো বিধিনিষেধ আরোপ করেছেন যে মন্ত্রণালয়গুলোতে নতুন গাড়ি কেনা যাবে না, জ্বালানি সাশ্রয়ের জন্য অনেক কিছু করা হবে। সেইখানে যদি সচিবালয় নির্মাণের ক্ষেত্রে যদি আমাদের এবং ব্যয় দেওয়া হয়েছে 649 কোটি টাকা, জি, এবং যেটাকে অতি উচ্চ মূল্যে বলছেন বিশ্লেষকরা। তো আমরা মনে করি যে এইগুলো পুনর্বিবেচনা, এবং বাংলাদেশের যে উচ্চ মূল্য নির্ধারণের কত বালিশখাণ্ড থেকে শুরু করে আমাদের তো অনেক কিছু অভিজ্ঞতা আমাদের আছে, এবং এইগুলো তিক্ত অভিজ্ঞতা, এবং এই তিক্ত অভিজ্ঞতাগুলো স্মরণ রেখে এই সরকার মানুষের কাছে কিন্তু মানুষের অর্থ, মানুষের সেগুলো দুর্নীতি রোধ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা আশা করি নিশ্চয়ই এটা এই সরকারের আমলে গৃহীত হয়নি এই প্রকল্প, আগের সরকারের আমলে যদি হয় তাহলে এই সরকার অনেক কিছু পুনর্বিবেচনা করছেন, এটাও পুনর্বিবেচনা করবেন, এবং এটা জনস্বার্থেই করবেন, এবং এটা তারা অঙ্গীকারাবদ্ধ। ধন্যবাদ স্যার আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।